ধরুন আপনার পায়ে সামান্য ব্যথা, আপনি চিকিৎসার জন্য ডাক্তারের কাছে গেলেন। ডাক্তার একটি ট্রিটমেন্ট প্ল্যান দিলেন, কিন্তু সেখানে শুধু পায়ের চিকিৎসা না, লেখা আছে হার্ট, কিডনি এর অপারেশন, আপনার মাথা, দাঁত থেকে শুরু করে পায়ের নখ পর্যন্ত সব কিছুর কিছু না কিছু কাটাছেঁড়া করতে হবে। এমনকি বলা হলো আপনার পরিচয় নাকি বদলাতে হবে। ডাক্তার যখন আপনাকে সেই ট্রিটমেন্ট প্ল্যানে সই করতে বললেন, আপনি বললেন, আমার তো শুধু পায়ের সমস্যা, বাকি সব ঠিক আছে, আমি শুধু পায়ের চিকিৎসাই করাতে চাই। ডাক্তার জবাব দিলেন, না, সব একসাথেই করাতে হবে, না হয় কোনো চিকিৎসাই হবে না। এখন প্রশ্ন হলো, পায়ের সাধারণ ব্যথার জন্য ডাক্তারের কাছে গিয়ে আপনি কি পুরো শরীর কাটাছেঁড়া আর পরিচয় বদলে ফেলার মতো ট্রিটমেন্ট প্ল্যানে চোখ বন্ধ করে সিগনেচার করবেন? আগামী 12ই ফেব্রুয়ারি বাংলাদেশের ভোটাররা সংস্কারের নামে ঠিক এমনই এক প্ল্যানের সামনে দাঁড়াতে যাচ্ছেন। এর নাম হলো গণভোট। কিন্তু প্রশ্ন হলো, এই গণভোট কি সত্যি দেশের সংস্কারের জন্য, নাকি জনগণের সম্মতির নামে সাজানো এক বিশাল ফাঁদ? আজ আমরা তথ্য প্রমাণ দিয়ে দেখব কেন এই গণভোটে না সিল মারাটাই আপনার, আমার, আমাদের সবার নাগরিক দায়িত্ব। গণভোটের ব্যালটের আড়ালে আসলে কি আছে? ভোটের দিন আপনার হাতে যে ব্যালট পেপারটি দেওয়া হবে, সেখানে সুনির্দিষ্ট করে মাত্র 4টি বিষয় লেখা থাকবে এবং ভোটারদেরকে জিজ্ঞেস করা হবে, আপনি কি এই সংস্কারগুলোর সঙ্গে একমত? আপনি ভাবতেই পারেন, হ্যাঁ, এই 4টি বিষয় তো আমিও চাই। কিন্তু আপনি কি জানেন, এই একটি হা ভোটের মাধ্যমে আপনি শুধু ওই 4টি বিষয় নয়, আসলে 84টি ভিন্ন ভিন্ন প্রস্তাবনায় স্থায়ী সম্মতি দিয়ে দিচ্ছেন। এই 84টি প্রস্তাবনার মধ্যে 47টি বাস্তবায়িত হবে সরাসরি সংবিধান পরিবর্তনের মাধ্যমে, আর বাকি 37টি বাস্তবায়িত হবে সাধারণ আইন, অধ্যাদেশ কিংবা নির্বাহী আদেশ দিয়ে। অর্থাৎ একটি হা ভোটের মাধ্যমে ভোটাররা একসঙ্গে বহু গভীর, জটিল এবং ভয়ঙ্কর রাষ্ট্রীয় পরিবর্তনের সম্মতি জানিয়ে দিবেন, যার অনেকগুলো ব্যাপারে হয়তো তারা জানেই না বা তাদেরকে জানানো হচ্ছে না। আপনি হয়তো বিচার বিভাগের স্বাধীনতার পক্ষে, কিন্তু আপনি কি আপনার পরিচয় বাঙালি থেকে বাংলাদেশিতে পরিবর্তনের পক্ষে? আপনি কি সংসদের উচ্চকক্ষ গঠনের পক্ষে? এই 84টি বিষয় সবগুলোর সঙ্গে আপনার একমত হওয়ার সম্ভাবনা কতটুকু? কিন্তু সরকার আপনাকে বেছে নেওয়ার সুযোগ দেয়নি। তারা বলছে, হয় সব নাও, নয়তো কিছুই পাবে না। একে কি গণতন্ত্র বলা যায়? না, একে বলে প্যাকেজ ডিল বা রাজনৈতিক ব্ল্যাকমেইল। আবেগ ব্যবহার করে হা আদায়ের চেষ্টা। সরকার আবেগ ব্যবহার করে গণভোটে হা আদায়ের চেষ্টা করছে। উদাহরণস্বরূপ, কুমিল্লা এবং ফরিদপুরে আলাদা বিভাগ করার বিষয়টি এই গণভোটের প্যাকেজে ঢুকিয়ে দেওয়া হয়েছে। কিন্তু প্রশ্ন হলো, এর জন্য কি আদৌ কোনো গণভোটের প্রয়োজন আছে? এটি সম্পূর্ণ একটি প্রশাসনিক সিদ্ধান্ত। সরকার চাইলে সাধারণ নির্বাহী আদেশে এমন সিদ্ধান্ত দিতে পারে। এর সঙ্গে জাতীয় গণভোটের কোনো সম্পর্ক নেই। কিন্তু এটিকে গণভোটের প্যাকেজে ঢুকানো হয়েছে মূলত ওই দুই অঞ্চলের মানুষের আবেগ ব্যবহার করে হা ভোট আদায়ের জন্য। এটা ভোটারদের সাথে এক ধরনের ইমোশনাল ম্যানিপুলেশন। গণভোটের কাঠামোগত সমস্যা। বিশ্বের বিভিন্ন দেশে গণভোট সাধারণত একটি নির্দিষ্ট বা সীমিত প্রশ্ন অনুষ্ঠিত হয়। যেমন 2014 সালে স্কটল্যান্ডের গণভোটে একটাই প্রশ্ন ছিল, তারা স্বাধীনতা চায় কিনা। 2016 সালে যুক্তরাজ্যের ব্রেক্সিট গণভোটের প্রশ্ন ছিল একটাই, তারা ইউরোপীয় ইউনিয়নে থাকবে কিনা। কিন্তু বাংলাদেশের এই গণভোটের কাঠামো এমনভাবে তৈরি করা হয়েছে যেখানে ভোটারদের আলাদা আলাদা করে মত দেওয়ার কোনো সুযোগ নেই। কেউ হয়তো বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করার পক্ষে, কিন্তু সংসদে উচ্চকক্ষ গঠনের বিপক্ষে। কেউ হয়তো প্রধানমন্ত্রীর মেয়াদ সীমার পক্ষে, কিন্তু রাষ্ট্রপতির ক্ষমতা বাড়ানোর বিপক্ষে। কেউ নির্বাচন কমিশন সংস্কার চান, কিন্তু প্রাতিষ্ঠানিকভাবে কুমিল্লা এবং ফরিদপুরকে আলাদা বিভাগ করার সিদ্ধান্তে একমত নন। কিন্তু এই গণভোটে এসব পার্থক্য জানানোর কোনো পথ নেই। এখানে ভোটারকে কার্যত বলা হচ্ছে, সবগুলো প্রস্তাবে একসঙ্গে হা বলতে হবে, না হয় কিছুই গ্রহণযোগ্য হবে না। এটাই হলো গণতন্ত্রের সবচেয়ে বড় ব্যর্থতা। অস্পষ্টতা ও আইনি শূন্যতা। এই গণভোট নিয়ে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো এর আইনগত ভিত্তি। বাংলাদেশের বর্তমান সংবিধানে সরাসরি গণভোটের কোনো কার্যকর বিধান নেই। 1977 সালে পঞ্চম সংশোধনীর মাধ্যমে গণভোটের ধারণা সংবিধানে যুক্ত হলেও 2011 সালে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সেই বিধান সম্পূর্ণভাবে বাতিল করা হয়। বর্তমানে সংবিধান সংশোধনের জন্য সংসদের 2/3 ভোটই যথেষ্ট। গণভোটের কোনো বাধ্যবাধকতা নেই। তাহলে এই গণভোট আসছে কোন আইন থেকে? বলা হচ্ছে, গণভোটে হা ভোট দিলেই সব শোষণ নিপীড়ন শেষ হয়ে যাবে। কিন্তু পরিবর্তন কি শুধু ব্যালট বাক্স থেকে আসে, নাকি পরিবর্তন আসে রাজনৈতিক দলের আচরণে, জবাবদিহিতায় আর সঠিক বাস্তবায়নে? কেন না বলা জরুরি? অনেকে হয়তো ভাবছেন, সংস্কার তো ভালো জিনিস, তাহলে না কেন বলবো? এই গণভোটে না বলবেন সংস্কারের বিরোধিতা থেকে নয়, বরং এই প্রক্রিয়ার অসততার কারণে। প্রথমত, একটা প্রশ্নের ভিতরে একসাথে 84টা ইস্যু বেঁধে দেওয়া হয়েছে। একজন ভোটার কিভাবে এতগুলো আলাদা আলাদা সিদ্ধান্ত একসঙ্গে নেবেন? এটা মতামত নেওয়া নয়, এটা চাপিয়ে দেওয়া। দ্বিতীয়ত, কয়েকটি ভালো আর বাকি সব ক্ষতিকর প্রস্তাব একসঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে। এটা অনেকটা
এক প্যাকেট বিষের সাথে কয়েক ফোঁটা দুধ মিশিয়ে দেওয়ার মতো। সো এটা সরাসরি ভোটারদের সাথে প্রতারণা। তৃতীয়ত, কোনো সংশোধনের পথ রাখা হয়নি। একবার পাশ হয়ে গেলে ভবিষ্যৎ প্রজন্ম চাইলেও এটি ঠিক করতে পারবে না। গণতন্ত্রে এমন স্থায়ী ফাঁদ গ্রহণযোগ্য নয়। চতুর্থত, সরকার আগেই প্রচারে নেমে পড়েছে। গণভোট হওয়ার আগেই যদি রাষ্ট্র একপক্ষ হয়ে যায় তাহলে নিরপেক্ষতার জায়গাটা কোথায় থাকে? পঞ্চমত, ভোটারদের স্পষ্ট করে জানানো হয়নি মানে কি বদলাবে আর না মানে কি আগের মতো থাকবে। অন্ধকারে রেখে সম্মতি নেওয়া কোনো গণতান্ত্রিক চর্চা নয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো, এই 84টি প্রস্তাবের মধ্যে এমন কিছু আছে যেগুলো আমাদের পরিচয়, ইতিহাস, সংবিধানের মূলনীতি আর জাতিসত্তার সাথে সাংঘর্ষিক। যেমন বাঙালি পরিচয়কে বাংলাদেশি নিয়ে প্রতিস্থাপনের মতো বিষয় আমরা কোনোভাবেই মেনে নিতে পারি না। তাই এই গণভোটে না বলা খুবই জরুরি, কারণ এখানে না বলার মানে হচ্ছে অস্বচ্ছ, অসাংবিধানিক, চাপানো আর একচেটিয়া সিদ্ধান্তের বিরুদ্ধে দাঁড়ানো। সবশেষে বলতে পারি, বলা হচ্ছে দেশের চাবি আপনার হাতে, কিন্তু আপনি কি জানেন আপনি কোন তালা খুলছেন? না জেনে না বুঝে কোনো অন্ধ চুক্তিতে সই করবেন না। তাই আগামী 12 ফেব্রুয়ারি গণভোটে না হোক আপনার ভোট। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।